শেষ চৈত্রের ঘ্রাণ, লেখিকা নূরজাহান আক্তার আলো, পর্ব সংখ্যা ৭। এই কথা বলে শীতল গজগজ করতে করতে বাইকের পেছনে চেপে বসল। তাকে বসতে দেখে শুদ্ধ বাইক ছুটিয়ে অজানা পথ ধরে। রাত বাড়ছে, ধরাবাঁধা নিয়মে। অজানা পথ, অচেনা গন্তব্য ছুটছে উদ্দেশ্যহীনভাবে। কি মনে করে শীতল মাথা থেকে হেলমেট খুলতেই তার চুলগুলো অবাধ্য হয়ে উঠতে লাগলো। শুদ্ধ ধমকে উঠলেও পাত্তা দিল না, বরং তার প্রাণ ভরা শ্বাস নিল। মুক্ত বাতাসে চোখ বন্ধ করে দুই হাত দুদিকে প্রসারিত করে মিষ্টি করে হাসল। অন্যদিকে বাইক যাচ্ছে, সে জানে না। যেদিকে যাচ্ছে যাক, তার ভালোই লাগছে। এই রাস্তার লাইট থাকায় তেমন ভয় লাগছে না। এভাবে কিছুক্ষণ চলার পর শুদ্ধ বলল, প্রাণ নিয়ে বাড়ি ফিরতে চাইলে আগে চুল বেঁধে হেলমেট পর, নয়তো অ্যাক্সিডেন্ট করে দুজনের ভবলীলা সাঙ্গ হতে দেরি হবে না। শীতল শুনল না, বরং টেনে টুনে শুদ্ধের হেলমেটটা খুলে দিল। বাতাসে উঠতে লাগলো শুদ্ধের চুল। শুদ্ধ বেয়াদব টেয়াদব বলে ধমকালেও কিছু মনে করল না, কারণ এ তো আর নতুন কিছু না, এসব সে রোজই শুনে। শুদ্ধ বাইকটা টং চায়ের দোকানের সামনে থামালো। দোকানি চা দিতে বলে দোকানের সামনে থাকা ড্রাম থেকে এক মগ পানি তুলে শীতলকে বলল চোখে মুখে পানি দিতে। ঘুম ছুটাতে শীতল তাই করল। দোকানে চা বানাতে দেখে শুদ্ধ আশেপাশে তাকিয়ে শীতলকে দাঁড়াতে বলে এগোলো জঙ্গলের দিকে। কয়েকটা ধাপ এগিয়ে হঠাৎ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই অমনি তার প্রশস্ত বুকের সাথে শীতল বাড়ি খেল। ব্যথা পেয়ে নাক ডলতে ডলতে খ্যাচ করে উঠল। আশ্চর্য তো, খাবার মতো দাঁড়িয়ে গেলেন কেন? তুই কোথায় যাচ্ছিস? আপনার সঙ্গে। আমি কোথায় যাচ্ছি? আমি কি করে বলবো? জানিস না তো পিছু নিয়েছিস কেন? শুধু শুধু কথা পেঁচাবেন না, কোথায় যাচ্ছেন বলে গেলেই হয়। মূত্র বিসর্জন দিতে যাবি? গেলে আয়, গল্পে গল্পে কাজ সারি। ছি, কিসব কথাবার্তা। ছি এর কি হলো? মূত্র বিসর্জন দিতে চেয়েছি, অন্য কিছু তো করতে চাইনি। কোন মসজিদে জিলাপি বিলালে আপনার লাগাম ঠিক হবে বলতে পারবেন? এই কথা বলে শুদ্ধকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে চলে গেল। দোকানের সামনে বেঞ্চে বসলো। দোকানের জায়গায় নাম জিজ্ঞেস করলে উনি জবাব দিল। একটু পরে শুদ্ধ ফিরে এসে দাঁড়াতে দোকানি জানতে চাইলো, আব্বা, এটা আমাগো আম্মাজান লাগে? আমিও চিনি না কাকা, রাস্তায় পড়েছিল ধুলো ঝেড়ে সঙ্গে নিলাম। থাকতে চাইলে রেখে দেব, যেতে চাইলে অজানা গন্তব্যে ছেড়ে দেব। এ কথা শুনে হিরল ভ্রু উঁচু করে তাকালো। দোকানি হু করে হেসে ফেলল। হাসলো শুদ্ধ। তারা কেন হাসলো বোধগম্য হলো না শীতলের। অতঃপর তারা চা খেয়ে পুনরায় ভবঘুরে হয়ে গেল। বাড়ি ফিরল ভোরের দিকে। শীতল কোনোমতে হেলমেট রেখে সেভাবেই ঘুম। এক ঘুমে দুপুর পার। হ্যালো, কে বলছেন? হ্যালো। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা। কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কল কেটে দিল শখ। কিন্তু সেই নাম্বার থেকে কল আসতেই থাকলো। ঠিক ৮ বারের বেলায় বিরক্ত হয়ে রিসিভ করতে ওপাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, না একদণ্ড শান্তি। পুরো তুমিটা বিশ্রী ভেবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও শুধু তোমাকে দেখি, চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই তাই লাগতো, না করলে কি অধম হয়ে যেত? পুরুষালী ভারী কণ্ঠ শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কে? এসব বলার মানে কি? তাই সে পুনরায় জানতে চাইলো, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া হতভাগা নাবিক। হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্রঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে এ ধরনের কথা বলে না। এদিকে তো ভদ্র সভ্যই ছিলাম, থাকতে দিলে কই। যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না। আহনাফ বলছি। বিকালে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো না শখের? এজন্য বোধহয় কণ্ঠ চেনা চেনা লাগছিল। কিন্তু এ লোক নাম্বার পেল কই? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বিরাতে কথা বলতে পারাটা বেমানান।
তাছাড়া ইতোমধ্যেই মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। এই কথা ভেবে কল কেটে দ্রুত ফোনটা সাইলেন্ট করে ফেলল। কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ কল দিয়ে বুঝলো নাম্বার শখের নারীর ব্লক লিস্টে ঠাঁই পেয়েছে। কেন জানি রাগ হলো না, শুধু মিটমিট হাসল। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করল, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের? এত দূরত্ব যে ভালো লাগে না। প্লিজ কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়তে আর পাষাণ হইও না গো, হইও না। দুপুরের পর ঘুম থেকে উঠতে শীতল। ক্ষুধার চোটে এখন চোখে ঝাপসা দেখছে। কোনোমতে গোসল সেরে দৌড়ে খেতে নেমেছে। নিজে নিজে খাবার নিয়ে ঝটপট খেতে বসলো। প্রথম লোকা মুখে পড়ে চিবাতেই বাইক থেকে শুদ্ধ এলো। লাট সাহেব বসলো সিঙ্গেল সোফায়। বড়মা পানির গ্লাস এগিয়ে দিল। ঢকঢক করে গিলে সোফায় পা এলিয়ে দিল, যেন যুদ্ধে জয় করে কেবল ফিরেছেন। সেন্টার টেবিলের ওপর রাখা ব্যাগ খুলতে খুলতে সীতারা আর শুদ্ধ টুকটাক কথাবার্তা হলো শারাফাত ও সারওয়ান চৌধুরীর অফিসে। সাম্য সৃজনের দুপুরে খাইয়ে জোর করে ঘুম পাড়িয়ে সিরাত। তখন সিমি তার শখে নামতে দেখা গেল। কি নিয়ে কথা বলতে বলতে নামছে তারা। সিমিত শখকে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতে শুধু শখকে বসতে ইশারা করলো। শখ মা চাচিদের মুখের দিকে একবার তাকিয়ে ধীরে সুস্থে বসলো। তবে মুখটা চুপচাপ হয়ে গেছে। বুঝতে বাকি নেই শুধু সিরিয়াস কিছু বলবে। জরুরি কিছু বলার থাকলে সে এভাবেই ডেকে পাঠায়। আমারও বিয়ের ঝামেলায় পড়তে হবে কিনা ভেবে বুকের মধ্যে ধুকপুক পেরে গেল তার। বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে শুদ্ধ বলল, পড়াশোনা কেমন চলছে? ভালো। আমি বারবার এক কথা জিজ্ঞেস করব না, তবে এখন যা জানতে চাই আশা করি সরাসরি জবাব দিবি। হুম। কাউকে পছন্দ করিস? আমি পড়াশোনা করতে চাই ভাইয়া, বিয়ে করব না। এটা কি আমার প্রশ্নের উত্তর? না। কি না? পছন্দ নেই। ভেবে বললি? পরে অন্য গান গাইতে যেন না শুনি। এখনো সময় আছে, ভেবে জানাও। কেউ নেই। সন্ধ্যার পর গেস্ট আসবে, রেডি থাকিস। এঙ্গেজমেন্ট করা থাক। ১.৫ বছর পর আহনাফ ফিরলে বিয়ে সম্পূর্ণ করা হবে। আহনাফের কথা শুনে শখ দৃষ্টি তুলে এক পলক ভাইয়ের দিকে তাকালো। তখন শারাফাত চৌধুরী অফিস থেকে ফিরে মেয়েকে কাছে ডাকলেন। বাবার ডাকে শখ বাবার সামনে মাথা নিচু করে চুপটি করে বসে রইল। সে বরাবরই শান্ত স্বভাবের। কথাবার্তা বলে ছোট ছোট করে ধীরে সুস্থে। তার মুখে হাসি থাকলেও এই মুহূর্তে ডাগর ডাগর আঁখিজোড়া অশ্রু জলে টইটুম্বর। মনটা অভিমানে পূর্ণ। মেয়ের মুখটা দেখে শারাফাত চৌধুরীর বুক মোচড় দিলেও স্বাভাবিক রইলেন। কিছুক্ষণ মেয়ের মুখ পানে চেয়ে আদুরে কণ্ঠে ডাকলেন, মা। আমি কি বেশি খাচ্ছি বাবা? খুব বেশি বোঝা হয়ে গেছে তোমার? কেন পর করে দিচ্ছ? কেন চিরচেনা বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ? তবে কি আমাকে আর ভালোবাসো না বাবা? আমাকে তোমার কাছে রেখে দাও। এতদিন যেভাবে স্নেহে আগলে রেখেছিলে সেভাবেই রেখে দাও না। কিন্তু চাইলেও বুকের কথা মুখে বলা হলো না। কথাগুলো কাটার ন্যায় বুকে ফুটতে লাগলো তার। শারাফাত চৌধুরী মেয়ের মুখের দিকে তাকিয়ে মলিন হাসলেন। তারপর বললেন, তুমি সারা জীবন শুয়ে বসে খেলেও আমার অর্থ ফুরাবে না মা। মেয়েরা প্রাপ্তবয়স্ক হলে পাত্রপক্ষ হস্তান্তর করা প্রতিটা বাবার গুরুত্বদায়িত্ব। সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল, সাম্য, সৃজন এরা আমার বাগানের এক একটা জীবন্ত ফুল। এরা সামান্য ব্যথা পেলেও তার দ্বিগুণ আঘাত আমার বুকে এসে লাগে মা। সে আমি কিভাবে পর করব তোমায়? পর করে আমি নিজে ভালো থাকবো? তোমরা আছো বলে তো আমার পৃথিবীর এত সুন্দর। আহনাফ ছেলেটা ভালো। সে নিজে এসে আমার কাছে তোমার হাতটা চেয়েছে। তোমার ভাইয়া চাচুরা ছেলের খোঁজ নিয়ে খারাপ রিপোর্ট আনতে পারেনি। আমরা সবাই চাই তুমি ভালো থাকো। আমার বিশ্বাস ছেলেটা তোমায় সুখে রাখবে, খুব ভালো রাখবে। রাজি হয়ে যাও মা। সবাই ফুঁপিয়ে কেটে উঠল। মেয়েকে কাঁদতে দেখে উনি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। অনেক কথাই বুঝিয়েছেন। শখ বাবার কথা নিশ্চুপ হয়ে শুনেছে। বাবা মুখ দেখে বুঝেছেন এই বিয়ে হলে বাবা খুশি হবেন। মা, চাচি সহ বড় ভাইয়েরাও খুশি। সবাই খুশি, খুবই খুশি। সবার কথা ভেবে তার মনের কথা জানতে চাইলে সে সম্মতিসূচক মাথা নাড়ল, অর্থাৎ এর বিয়েতে রাজি।
তারপর সেখান থেকে শখ রুমে এলো। স্টাডি টেবিলে বসে মাথার চুল খামচে ধরে স্বর্ণকে বলল, আমাকে কি বিয়েটা করা উচিত স্বর্ণ? স্বর্ণ তাকালো না। শক্ত করে নিচের ঠোঁট কামড়ে ধরে দ্রুত গতিতে টাইপ করছে সে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। শখের কথাটা শুনলে সাথে সাথে জবাব দিল না, বরং একটু সময় নিয়ে হাতের গতি কিছুটা কমিয়ে সে ধীরে সুস্থে উত্তর দিল, উচিত। কেন উচিত? তোমার হবু বর মানুষ হিসেবে পারফেক্ট। একজন পারফেক্ট মানুষই পারে পারফেক্ট পার্টনার হতে। নরম সরম মেয়েরা একা বাঁচতে পারে না। বাঁচতে চাইলে পৃথিবী নিষ্ঠুর, মানুষরা তাদের বাঁচতে দেয় না। হয় নারী খেকোনা কলঙ্কের কালি লেপটে দেয়, নয়তো খুবলে খেয়ে পৃথিবী থেকে বিতাড়িত করে। এজন্য মেয়েদের নিরাপদ আশ্রয় দরকার, ছায়া দরকার। মন ভরে কাঁদার জন্য হলেও বিশ্বস্ত বুক দরকার। আহনাব ভাই নিঃসন্দেহে ভালো মানুষ। তাকে নিয়ে সংশয় রেখো না, বড় মেনে নাও। ভুলে যেও না, শুদ্ধ সায়ন ভাইয়ের কলেজা আমরা ৩ বোন। আমাদের জন্য তারা কি কি করতে পারে ধারণাও করতে পারবে না তুমি। সেই ভাইয়ারা যার হাতে আমাদের তুলে দেবে, দেওয়ার সিদ্ধান্ত নেবে, তাই সিদ্ধান্তই থাক। নিশ্চয়ই আয়নাব ভাইয়ের মাঝে বিশেষ বিশেষত্ব আছে বলে তারা তার সাথে তোমার বিয়ে দিতে ভেবেছে। স্বর্ণের স্পষ্ট ভাষায় স্পষ্ট কথাগুলো শুনে শখ সত্যি সত্যি অহেতুক চিন্তা বাদ দিল। তাই তো, মাথার উপর বড় ভাইয়া থাকতে এত ভয় কিসের? তার ভাইরা তো আর ৫টা ভাইয়ের মতো না। এসব ভেবে সে মনমরা হয়ে বসে থাকলো না, বরং উঠে নিচে গেল। তাকে দেখে স্বর্ণ কেবলই তাকিয়ে রইল। পরিষ্কার দুটো থালায় তোমার খুব পছন্দের দুটো আইটেম রাখা। প্রায় ১ সপ্তাহ অনাহারী তুমি। পেটে মরণ ক্ষুধা। খাবারের ঘ্রাণে জিহ্বা লকলক করছে তোমার। খাবার দেখে ক্ষুধার মাত্রাও দ্বিগুণে ছড়িয়েছে। সেই মুহূর্তে কি করবে তুমি? নোংরা হাত ধুয়ে মুছে সময় নষ্ট করবে, নাকি আগেই সর্বগ্রাসী এক থাবা বসাবে? ফোনের ওপাশে লোকটির পুরো কথা শুনে খ্যাঁচখ্যাঁচ করে হেসে উঠল। কি বিশ্রী হাসির শব্দ! ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ানক। তাকে ভেবে হাসতে দেখে ওই পাশের লোকটি বিরক্ত হলো। মুখে বিরক্তিকর চ-জাতীয় শব্দ করে মনে মনে বিশ্রী গালিও ছুড়ল। কোনোমতে হাসি থামিয়ে ইয়াসির নামের লোকটিকে এবার বলল, ফর্মুলা দেয়নি এজন্য এত ন্যাকামি স্যার। হা হা। তা ভদ্র মহাশয়ের নামটা যেন কি? সাহেব শুদ্ধ। বুঝলাম। তা আপনাদের ভদ্রলোকদের মাঝে আমার কাজ কি? সায়েন্টিস্টকে তরপাতে দেখাতে স্বাদ জেগেছে মনে। খেয়ে দাও। ছ্যা, কি বালছাল কন! পোলা হইলে পোলারে খামু? আমার রুচি এখনো এত নিচে নামে নাই স্যার। এই কাজ করতে পারব না। অন্যরে দিয়া খাওয়ান। ৩টেরই কুমারী ফুল। ২ ভাইয়ের কড়া নজরদারির কারণে ভ্রমরও তাদের কাছে ঘেঁষতে পারেনি। এবার তুমি দুটোকে খেয়ে যত্ন করে কলঙ্ক লাগাও দেখি। উফ, ইনটেক মাল। তা এরা শৈবের কে? বোন। ওহ, কিন্তু মাল সুন্দরী না হইলে মুড আসে না আমার। মুড না এলে কি খাওয়া যায়? আমি আবার আধপেটা খাওয়া ছেলে না। পছন্দ হলে পুরোটাই খাই, নয়তো ছুঁয়েও দেখি না। ৩টেরই চোখ ধাঁধানো সুন্দরী, তবে ছোটটা সবার থেকে এগিয়ে আছে। নাম? শীতল। নাম শুনে ছেলেটা কল কেটে ফিচেল হাসল। তারপর ফোনটা অদ্ভুত কায়দায় ৫ আঙুলের মাঝে ঘোরাতে ঘোরাতে মুখে উচ্চারণ করল, শীতল রানী, এবার আমি তোমায় খাবো। এখন মধ্যরাত। ঘুমিয়ে আছে সুখী মানুষগুলো। ইয়াসিন রাতের রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট ফুঁকছে। নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ছে। তার মনে একটি আফসোস জমা হয়েছে। সে আফসোসের নাম শীতল। আজকে পাখিটাকে না চাইতেও হাঁকতে হয়েছে। পাখিটার সেই পুতুল মুখ, শরীরে শিরশির করা গোলাপি ঠোঁট, অধর কোমড়ে হাসি, রাগী ফেস, চঞ্চলতা সব চোখের তারায় ভাসছে। কুটকুটে যৌবনের তাড়নায় জীবনের অনেক মেয়েই খেয়েছে, কিন্তু না মন তৃপ্ত হয়েছে আর না দেহ। এবার মনের মধ্যে কাউকে পেলে নিজের কাছে রেখে দিলে কেমন হয়? ঠিক বন্দিনী করে, সম্পত্তির মতো নিজের নামে দল্লি করে, যাতে কেউ না কাটতে পারে। কাজটা করলে কিন্তু মন্দ হয় না। তার জীবনে হেতু দরকার। সংসার করার ইচ্ছে কোনো কালেই ছিল না, কিন্তু জীবনটা আজকাল খুব বেশি পানসে লাগে।
একাকিত্ব সময়গুলো কাউকে পাশে পাওয়ার শখ জাগে। অনেক তো হলো পাউন্ডুলেপনা। এবার তাহলে শীতল রানীকেই বাসিন্দিনী করে যাওয়া যাক, রেখে দেওয়া যাক নিজের খুব কাছে নিজের করে। তার স্তব্ধ বাড়িতে চঞ্চল পাখিটি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। তার মন কেমন করা খিলখিল হাসিতে সুর এসে ঝুমঝুম করে গাইবে, নাচবে। আর সে দুচোখ ভরে দেখবে, হাসবে, আগলে রাখবে। এছাড়াও চঞ্চল পাখিটাকে সে রোজ রাতে বউ সাজাবে, লাল টুকটুকে লাজে রাঙা বউ। মোট কথা বউয়ের সাজে কখনো কারোর সঙ্গে রাত্রি যাপন করা হয়নি, না করাও বউয়ের সাজ নষ্ট করার কারণও হতে পারে। এবার সে এটা করবে, খুব তাড়াতাড়ি হবে। সামর্থ্যবান পুরুষ হয়ে যদি বউয়ের সাজ নষ্ট করতে না পারে, তবে পুরুষ মানুষ সে কেমন পুরুষ মানুষ? ছ্যা, পুরুষ সমাজ কি মানবে? মানা উচিতও না। সে জানে না এসব কেন ভাবছে, তবে ভাবতে ভালোই লাগছে। তার এমন বেপরোয়া ভাবনায় ছেদ ঘটল ফোনের রিংটনে। কল রিসিভ করতেই, কানে ধরতেই কেউ বলে, ওই ছেলেগুলো কই? কোথায় পাঠিয়েছো তাদের? পালাতে বলেছিলি, পালিয়েছে। কোথায় গেছে আমি কি করে বলবো? সত্যি কথা বলে ইয়াসিন। কি আশ্চর্য! আপনাকে মিথ্যা কথা বলবো কেন? আমি কি আমার বেড পার্টনারকে মিষ্টি মিষ্টি কথা বলে আরেক রাউন্ড খেলার ফায়দা খুঁজবো? তুমি কি নরমাল কথা বলতে পারো না? না, পারি না। কারণ আমার সেক্স পাওয়ার আপনার মতো লো বাজেটের না। আমার পাওয়ার অল টাইম তুঙ্গে, তাই আমি থাকি চাঙ্গে। এতই যখন পাওয়ার, মেয়েটাকে রেপ করলে না কেন? শুদ্ধ মানসীকে একটু খেলিয়ে নিতে মন চাইল। শকুনি দৃষ্টি তার। এমনি এমনি শীর্ষস্থানে নাম পৌঁছায়নি। বলেন কি? দেখে তো মনে হয় না। গভীর জলের মাছ যা করে তা দেখায় না, আর যা দেখায় আসলে সে সেটা না। তাই ওকে হেলাফেলা করা ঠিক হবে না। ওহ, আই সি। সম্বন্ধে দেখি গোটাটাই চিজ বার্গার। ও তোমার বউয়ের ভাই, না যে সম্বন্ধী ডাকবে। ডাকলে কি পাপ হবে? তা জানি না, তবে সিরিয়াস হও। চোখ কান খোলা রাখো, গাধার মতো কাজ করা বরাবরের সময় নষ্ট করো তুমি। মেয়েটাকে ছেড়ে শুদ্ধকে খোসালে এর ফল ভালো হবে না। ভেষজ ভেষজ না করে টাকা পাঠিয়ে দে। পকেটে টান পড়েছে। টাকা না থাকলে শরীরে এনার্জি পায় না। ইয়াসিনের কথা শুনে লোকটা কল কেটে দিল। কয়েক মিনিট পর তার ফোনে মেসেজ এলো। মাত্রই কাউন্টারে ৩ লাখ টাকা ঢুকেছে। এবার শান্তি লাগছে। মনে শান্তি নিয়ে ভাবতে লাগলো পরের থাবাটা ঠিক কোন জায়গা দিলে শুদ্ধ সোনা আঁতকে উঠবে। কাটা মুরগির মতো ছটফট করবে। চৌধুরী নিবাসে নাকি দুটো কুচো চিংড়ি আছে। নামটা বোধহয় সাম্যসৃজন। তাদের থাবার গুটি বানালে কেমন হয়? হুম, ভালোই হয় বোধহয়। তাহলে আর কি, ভালো দিয়েই কাজ সম্পন্ন করা হোক।